আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা পড়ব ফ্রেজেস অ্যান্ড ইডিয়ম। তো এগুলো চিত্রের সাহায্যে পড়ব, ফলে আমাদের কি মনে রাখতে অনেক সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে আমরা ফ্রেজ ইডিয়মে চলে যাই। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অর্থ তল্পি তল্পা সহ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অর্থ তল্পি তল্পা সহ, অর্থাৎ উইথ অল অনস বিলঙ্গিংস অর্থাৎ একজনের সকল জিনিসপত্র সহ। অর্থাৎ কি কোনো কিছুই বাদ রাখিনি, অর্থাৎ সব কিছু নিয়েই সে চলে যাচ্ছে, তো সেইটা বোঝাবে আর কি। তো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে কি তল্পি তল্পা সহ, অর্থাৎ সব কিছু নিয়ে, প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে। আর এ সেনেক ইন দ্য গিরাস অর্থ কি গোপন শত্রু, অর্থাৎ এ ডিসাইডফুল অর ট্রেসিয়ারাস পারসন। তো এখানে কি একটা এক্সাম্পল দেওয়া আছে, হি ইজ জাস্ট এ সেনেক ইন দ্য গিরাস অ্যান্ড এ গাই ইউ ক্যান ট্রাস্ট। এটা কি কলিন ডিকশনারি থেকে নেওয়া হয়েছে এটা। অ্যাট এ স্টোনস থ্রো, তো নিকটবর্তী দূরত্ব। তো আমি এখানে চিত্র দিয়ে বোঝাইতে চাইছি যে স্টোন হাত দিয়ে মেরে খুব বেশি দূরে পাঠানো সম্ভব না, তো সেক্ষেত্রে কি নিকটবর্তী দূরত্ব, আমরা এভাবে এটা মনে রাখবো। তো দেখি এটা যদি আমরা ইংরেজিতে আমাদের একবার করে পড়ে নিতে হবে, তাহলে আমাদের যখন আমরা কোশ্চেন দেখব তখন আমাদের এটা বুঝতে সুবিধা হবে। কারণ অ্যাট এ স্টোনস থ্রো আমরা যদি শুধু এইভাবে মনে রাখি যে নিকটবর্তী দূরত্ব, তখন আবার কি এমসিকিউতে অনেক সময় ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তখন তো আবার একটু ইংলিশে দেবে আমাদের। তো ইফ ইউ সে দ্যাট ওয়ান প্যালেস ইজ এ স্টোনস থ্রু ফ্রম অ্যানাদার ইউ মিন দ্যাট দ্য প্যালেসেস আর ক্লোজার টু ইচ আদার। অর্থাৎ এইটাও আমরা একবার ইংরেজিতে পড়ে নিব, কারণ সবসময় তো বাংলায় দিবে না, তখন দিবে কি ইংরেজিতে। ডগ ডে মানে কি অস্বস্তিকর গরমের দিন, দি হটেস্ট ডেজ অফ দ্য সামার অর্থাৎ কি গ্রীষ্মের সব থেকে গরম দিন বা উষ্ণ দিন। তো ডগ ডে অর্থাৎ কি আমরা একটা যে গালি অর্থে বলি যে অস্বস্তিকর গরমের দিন, তখন কি একটা আমরা গালি দিতে পারি, তো সেই হিসাবে আমরা এটা মনে রাখতে পারি যে ডগ ডে। তো ডগ ডে মানে অস্বস্তিকর গরমের দিন। স্মেল র্যাট অর্থাৎ কি সন্দেহ করা, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া। তো আমরা এটা আবার অনলাইন ডিকশনারিতে যেভাবে দেওয়া আছে এখানে সেভাবেই প্রতিটাই অ্যাড করছি। ইফ ইউ স্মেল এ র্যাট ইউ বেগেন টু সাসপেক্ট অর রিয়েলাইজ দ্যাট সামথিং ইজ রং। তো সামথিং ইজ রং, তো এটা হচ্ছে কি সন্দেহ করা বা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া। আর এখানে দেখেন দিয়েছি যে স্মেল এ র্যাট টু থিঙ্ক দ্যাট সামথিং ইজ রং অ্যাবাউট এ সিচুয়েশন। তো আমরা সিআইডিতেও দেখছি যে যখন কোনো কিছু ষড়যন্ত্রের গন্ধ পায় তখন কি এরকম বলে না, কুস্তো কাট বাঢ়ে। তো এটাও হচ্ছে তাই যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া অর্থাৎ কি ডাউট ফিল করা। তো অ্যাপেল অফ ডিসকার্ড বিবাদের বিষয়, অর্থাৎ কি অ্যাপেল অফ ডিসকার্ড মানে বিবাদের বিষয়। তো অনলাইন ডিকশনারি কেমন বলে সেটা বলা হচ্ছে অ্যাপেল অফ ডিসকার্ড ইজ অ্যান ইডিয়ম দ্যাট মিনস এ বোন অফ কন্টেনশন, অর্থাৎ কোনো একটা বিবাদের বিষয়, রিজন ফর কুয়ারেল, এক্সাম্পল দ্য অ্যানসেস্টেরাল। তো উত্তরাধিকার নিয়ে অনেকের হয়, তো সেটা বলতে চাচ্ছে, তো বিবাদের বিষয়। তো এই অ্যাপেল অফ ডিসকার্ডটা আসছে এইখান থেকে যে কোন দেবী বেশি সুন্দরী, সে রাখাল বালক, মানে দেবতা সিদ্ধান্ত নেয় যে রাখাল বালক আপেলটা যার হাতে তুলে দিবে তিনি হচ্ছে বেশি সুন্দরী। তো ইনারদের মধ্যে একজন হচ্ছে কনভিন্স করতে পারে যে ট্রয় নগরীর হেলেনকে মানে কি কনভিন্স করবে, তো সেইভাবেই হচ্ছে কি এটাকে বলা হয়েছে অ্যাপেল অফ ডিসকার্ড। এই যে সোনার আপেলের যে ব্যাপারটা এইখান থেকেই আসছে আর কি। তো এই আপেলটা নিয়ে বিবাদ হয় এইখানেই। তো এ ক্যাস্টেল ইন দ্য এয়ার আকাশ কুসুম কল্পনা করা, অর্থাৎ এক্সট্রাভ্যাগান্ট হোপস অ্যান্ড প্ল্যান্স দ্যাট উইল নেভার বি ক্যারিড আউট, অর্থাৎ অতিরঞ্জিত কোনো আশা আকাঙ্ক্ষা বা পরিকল্পনা যেটা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব না। তো আমরা একটা সেন্টেন্সের ব্যবহার দেখে নিই, আই টোল্ড হিম হি শুড স্টপ বিল্ডিং ক্যাস্টেলস ইন দ্য এয়ার। তো এর ব্যবহারটাও দেখলাম, আবার আমাদের এমসিকিউতে মোস্ট অফ দি টাইম এইভাবেই আসবে, ইংরেজিতেই আসবে। তো সেটাও আমরা দেখলাম। এ ভিসিয়াস সার্কেল অর্থ কি দুষ্ট চক্র, অর্থাৎ একটা সমাধান করতে গেলে আরেকটা প্রবলেম যখন ক্রিয়েট হয়, তো সেটারে বলা হয় কি ভিসিয়াস সার্কেল। তো এ সিচুয়েশন হোয়ার অন প্রবলেম হ্যাজ কজড আদার প্রবলেমস হুইচ ইন টার্ন হ্যাভ মেড দি অরিজিনাল প্রবলেম ইভেন ওর্স, অর্থাৎ কি আরও একটা সমস্যার সৃষ্টি করে। তো এখানে আরেকটা দেখবো আমরা, ইফ ইউ আর ইন এ ভিসিয়াস সার্কেল ইউ আর ইন এ সিচুয়েশন ইন হুইচ দ্য সলিউশন অন প্রবলেম বিকামস দি cause of another one and the solution to that one causes the first problem to occur.
তো ক্যাপিটাল পানিশমেন্ট অর্থ কি? ক্যাপিটাল পানিশমেন্ট বলতে আমরা মৃত্যুদণ্ড বুঝি। তো এখানে একটা রস্যকার নাই, মানে এখানে একটা বাদ গেছে, তো হবে কি মৃত্যুদণ্ড। ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, অর্থাৎ পানিশমেন্ট বাই ডেট। তো ক্যাপিটাল পানিশমেন্ট বলতে মৃত্যুদণ্ডই বোঝানো হয় ইউজুয়ালি। তো পানিশমেন্ট বাই ডেট অ্যাজ অর্ডার্ড বাই এ লিগাল সিস্টেম, অর্থাৎ কি কোনো আইনি ব্যবস্থা দ্বারা কোনো একটা শাস্তি, মৃত্যুর যে শাস্তিটা। তো ক্যাপিটাল পানিশমেন্ট এই যে হচ্ছে ইডিয়মটা, সেটা দিয়ে কিন্তু অল টাইম মৃত্যুদণ্ডই বোঝায়, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু শুধু সর্বোচ্চ শাস্তি বলতে কিন্তু মৃত্যুদণ্ডই না। কারণ ক্যাপিটাল পানিশমেন্ট অর ডেথ পেনাল্টি ইজ দ্য কিলিং অফ এ পারসন অ্যাজ এ পানিশমেন্ট ফর অ্যান ইললিগাল অফেন্স। তো ক্যাপিটাল পানিশমেন্ট বলতে এইটাই বোঝায়। Some example how death can be caused are lethal injection, the electric chair, firing squad, gas chamber, hanging। অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট বলতে কিন্তু মৃত্যুদণ্ডই বোঝাবে, কিন্তু উপায়টা ভিন্ন হতে পারে। সবসময় যে ফাঁসি বা হ্যাঙ্গিং বোঝাবে এমন না। অর্থাৎ গ্যাস চেম্বারে বা ইলেকট্রিক শক তো বিভিন্নভাবে হতে পারে। মৃত্যুর দণ্ডটা কার্যকর করলেই হচ্ছে কোনো লিগাল বডি দ্বারা। এ ম্যান অফ লেটার্স মানে কি? বিদ্বান ব্যক্তি। এ ম্যান অফ লেটার্স মানে বিদ্বান ব্যক্তি, অর্থাৎ এইটার দ্বারা কিন্তু পুরুষ বোঝায়। বিদ্বান মানে তো আমরা জানি যে বিদ্বান কিন্তু পুরুষ ব্যক্তিকেই বোঝায়। তো এ মেল স্কলার অর অদার, অর্থাৎ কি একজন পুরুষ পণ্ডিত ব্যক্তি। হি উইশ টু ফ্যাশন ফর হিমসেলফ অ্যাজ এ ক্যারিয়ার অ্যাজ এ ম্যান অফ লেটার্স। তো এর সেন্টেন্সের ব্যবহারটাও দেখলাম। বোন ভয়েস মানে কি? শুভ সফর। তো আমরা এটারে এইভাবে মনে রাখতে পারি, বন ভয়েস এটার সাথে কি অনেকটা বনভোজনের সাথে মিলে যায় না? এখানে দেখেন চিত্র, বার্ষিক বনভোজন। তো এটার সাথে কি বন ভয়েসটা মিলে যায় না? আর বন ভয়েস মানেও কি শুভ সফর। তো দুইটাই কিন্তু মোটামুটি এক। তো আমরা এভাবে মনে রাখতে পারি আর কি। এটার বনভোজনের সাথে মিল করে মনে রাখলাম, কিন্তু এটার মানে কিন্তু শুভ সফর অনলি। তো ইউজ টু এক্সপ্রেস গুড উইশেস টু সামওয়ান অ্যাবাউট টু সেট অফ অন এ জার্নি, অর্থাৎ কি কাউকে শুভকামনা জানানো একটা যাত্রার সূচনা লগ্নে। তো গুড লাক অ্যান্ড বন ভয়েস। ড্র দ্য লাইন অর্থাৎ কি সীমানা নির্ধারণ করা। তো চিত্রগুলো একটু দেখবেন, তাহলে ইজিলি মনে থাকবে এটা। সীমানা নির্ধারন করা হচ্ছে কি ড্র দ্য লাইন, সেট এ লিমিট অন হোয়াট অন ইজ উইলিং টু ডু অর অ্যাকসেপ্ট। আই ড্র দ্য লাইন অ্যাট এ পিজা উইথ অ্যানকোভিস অন ইট। তো এটা সেন্টেন্সেরও ব্যবহার দেখলাম। ফ্রম হ্যান্ড টু মাউথ অর্থাৎ কি কোনো রকমে, অর্থাৎ যারা দিনে আনে দিনে খায় এরকম একটা সিচুয়েশন বা কন্ডিশন। ইফ সামওয়ান লিভস হ্যান্ড টু মাউথ অর লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ দে হ্যাভ হার্ডলি, অর্থাৎ কি তারা খুবই কাইকেলেসে বা কষ্টে দিন চালায়, এইটাই বুঝাচ্ছে। অর্থাৎ একটু বেশি না, অর্থাৎ একেবারেই মানে যতটুকু দিয়ে বেঁচে থাকা যায় তার ততটুকু দিয়ে চলছে। হার্ট টু হার্ট অর্থাৎ কি অন্তরঙ্গভাবে। তো অর্থাৎ কি আন্তরিকভাবে একটা কনভারসেশন, সেটা বোঝানো হচ্ছে। এখানে দেখেন আমি নোবিতা ডোরেমন এদের এদের যে ফটোটা দিছি, তো সেটা দিয়ে আমি ওইটাই বোঝাতে চাচ্ছি যে আন্তরিকতার সম্পর্ক। আর তবে এটা কিন্তু কনভারসেশনের ক্ষেত্রে ব্যবহার হয়, যে অন্তরঙ্গ যে কনভারসেশন অর্থাৎ আলাপ আলোচনা, ক্যান্ডিড অর্থাৎ কি খোলামেলা বা ইন্টিমেট, অ্যান্ড পার্সোনাল যে টকিংগুলো, সেটা হচ্ছে কি আন্তরিকভাবে একটা কনভারসেশন। ফেস টু ফেস অর্থাৎ কি সরাসরি, অর্থাৎ ডাইরেক্ট যে কনভারসেশন, অর্থাৎ ফেস টু ফেস এটা কনভারসেশন বোঝাবে এমন না। ফেস টু ফেস মানে কি সরাসরি, অর্থাৎ দেখেন একজন আরেকজনের কি সামনাসামনি যে যে ধরনের কি কমিউনিকেশনটা করতেছে সেটারে বলা হবে কি ফেস টু ফেস, অর্থাৎ কি সরাসরি বা ডাইরেক্ট বা প্রত্যক্ষ। ফ্লেশ অ্যান্ড ব্লাড অর্থাৎ কি রক্ত মাংসের দেহ। তো মানুষের যে শরীর সেটা তো রক্ত মাংসের দেহ। তো ইউ ইউজ ফ্লেশ অ্যান্ড ব্লাড টু এমফাসাইজ দ্যাট সামওয়ান হ্যাজ হিউম্যান ফিলিংস অর উইকনেস অ্যান্ড অফেন হোয়েন কন্ট্রাস্টিং দেম উইথ মেশিনস। তো এইটা ব্যবহার হয় কোন ক্ষেত্রে? যে আমরা রক্ত মাংসের মানুষ, অর্থাৎ আমরা মেশিন না, আমাদেরও আবেগ অনুভূতি আছে। তো এই ধরনের একটা বিষয় বোঝানোর ক্ষেত্রে তখন কি ফ্লেশ অ্যান্ড ব্লাড অর্থাৎ কি রক্ত মাংসের দেহ, সেটা দিয়ে বোঝানো হবে। এখানে দেখেন আমি সলমান খানের বডিটাও দিয়েছি, কারণ কি দেখলে কি মনে হয় যে রক্ত মাংসের একটা শরীর। তো অ্যাকচুয়ালি ওই অর্থে না, মানে যে কোনো একটা রক্ত মাংসের শরীর যাদের মন আছে, এই অর্থে ব্যবহার হয় এগুলা। তো দেখেন এখানে দিচ্ছি আমি যে সফট সোপ অর্থাৎ কি মন ভুলানো কথা। সফট সোপ মানে কি মন ভুলানো কথা, কিন্তু আমরা সফট সোপ বলতে কি বুঝি? আমরা বুঝি যে লিকুইড লিকুইড যে হচ্ছে সোপগুলো আছে, তো আমরা সেইগুলারে বুঝি। কিন্তু বাস্তবে কিন্তু সফট সোপ মানে কি
মন ভুলানো কথা মানে কি ফ্ল্যাটার বা তোষামদি করা। তো ইফ ইউ সফট সোপ সামওয়ান ইউ ফ্ল্যাটার দেম, মানে আপনি তোষামদি করছেন বা অতিরিক্ত প্রশংসা করছেন। অর টেল দেম হোয়াট ইউ থিঙ্ক দে ওয়ান্ট টু হেয়ার, মানে আপনি শুধু তাই বলছেন যারা তা শুনতে বা শ্রবণ করতে পছন্দ করে। ইন অর্ডার টু ট্রাই অ্যান্ড পারসুডিয়েট দেম উইথ ডু সামথিং, মানে কি উদ্দেশ্য কি, মানে তাদের সাথে সেটার চেষ্টা চালানো, আর পারসুয়েট অর্থাৎ চালিয়ে যাওয়া, টু ডু সামথিং অর্থাৎ আপনি কিছু একটা করতে চাচ্ছেন, তো সেই লক্ষ্যে আপনি কনভিন্স করতেছেন। তো সফট সোপ বলতে কি আমরা মনে রাখবো, মন ভুলানো কথা। সফট সোপ বলতে কিন্তু আমরা এই লিকুইড যে সোপ এগুলা বুঝবো না। তো পুট হেডস টুগেদার, তো মানুষ কখন মাথাগুলো এক করে, যখন আমরা কি একসাথে কি সলা পরামর্শ করে বা একত্রে পরামর্শ করে, সেক্ষেত্রে কি পুট হেডস টুগেদার। তো পুট হেডস টুগেদার মানে কি একত্রে বসে পরামর্শ করা। তো আমরা জাস্ট দেখবেন যে অনেক সময় কি কথার সাথে কি কাজের মিল থাকে, সবগুলাই যে থাকে এমন না ফ্রেজিডিয়াম, বাট যেগুলাই থাকে আমি সেগুলাকেই মূলত চিত্রের মাধ্যমে কি ফুটানোর চেষ্টা করছি। তো আমরা দেখি ডিকশনারি কি বলে। টু শেয়ার আইডিয়াস ইন ট্রাইং টু সলভ এ প্রবলেম, অর্থাৎ কি শেয়ার আইডিয়াস টু ট্রাই টু সলভ এ প্রবলেম, অর্থাৎ একত্রে পরামর্শ করা কেন, কোনো কিছু সমাধানের লক্ষ্যে। ইফ উই ক্যান পুট হেড টুগেদার উই উইল ফিগার আউট, অর্থাৎ আমরা খুঁজে বের করতে পারবো এ ওয়ে টু ডিল উইথ দিস, অর্থাৎ এইটার সমস্যা সমাধান বা এটা কিভাবে অ্যাড্রেস করব। তো দেখেন সিট অন দ্য ফেন্স, অর্থাৎ সুবিধার জন্য নিরপেক্ষ থাকা। তো এটা আবার কেমনে, এটা হতে পারে দেখেন, যদি আমি বলি যে এই ব্যক্তি হয়তো কি এই সাইডেও পা রাখছে না, ওই সাইডেও পা রাখছে না, তো কি বেড়ি বা বেড়াল এগুলা কোথায় থাকে, এগুলা থাকে, তো বেড়া কোথায় থাকে, মানে এইটা থাকে অবশ্যই কি মাঝামাঝি দুইটা দুইটা জমির মাঝামাঝি, অর্থাৎ কি নিরপেক্ষ থাকা বোঝাচ্ছে এখানে, অর্থাৎ আপনি কোনো দিকেই পা রাখছেন না। তো আমরা এইভাবে মনে রাখতে পারি। তো সিট অন দ্য ফেন্স অর্থাৎ বেড়ার উপর বসা মানে কি কোনো দিকেই পা না রাখা, অর্থাৎ কি কোনো পক্ষ অবলম্বন না করা। তো এটা কেমন বলা হবে, বলা হবে সিট অন দ্য ফেন্স অর্থাৎ অ্যাভয়েড মেকিং এ ডিসিশন অর চয়েস, অর্থাৎ কি কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা। আর আছে কোয়েট ফ্রম মেমোরি অর্থাৎ মুখস্থ বলা, অর্থাৎ উইদাউট রিডিং অর লুকিং অ্যাট নোটস, অর্থাৎ কি উইদাউট রিডিং অর লুকিং অ্যাট নোটস অর্থাৎ না পড়ে, অর্থাৎ একটা কি পড়ে দেখে বলা, তো সেটা না, এটা কি আমাদের কি স্মৃতিশক্তি থেকেই বলা, সেটাই তো মুখস্থ বলা বলে। তো শি ডেলিভার্ড দ্য স্পিচ এন্টায়ারলি অর্থাৎ সম্পূর্ণভাবে ফ্রম মেমোরি, তো সম্পূর্ণভাবে মেমোরি অর্থাৎ কি মুখস্থ বললো সে। তো আমরা এই চিত্রগুলোর সাথে মনে রাখবো, তাহলে আমাদের কি এগুলো মনে রাখা ইজি হয়ে যাবে। দেখেন প্রাইস ইন্ডেক্স মানে কি মূল্য তালিকা। তো এ মেজারমেন্ট অফ দ্য সেন্সেস অফ দ্য প্রাইস ইন দ্য প্রাইস, অর্থাৎ কি একটা পরিমাপ কিসের, দ্রব্যমূল্যের যে দামের পরিবর্তন সেগুলো, অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ওভার পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটা নির্ধারিত সময় জুড়ে। তো এখানে দেখেন 6 মাসের অর্থাৎ কি প্রথম সপ্তাহের খুচরা বাজার ও টিসিবির দর দেওয়া আছে। তো কি একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম লাগে এখানে। দ্য ল্যাটেস্ট ইউকে হাউস প্রাইস ইন্ডেক্স ওয়াজ রিলিজড অন টুয়েসডে। তো আমি একটা কি ব্যবহারটাও এর দেখে ফেললাম আর কি। তো এখন দেখব বুল মার্কেট। তো দেখেন বুল মানে কি ষাঁড়, ষাঁড় কি তেজি হয়। তো তেজি মার্কেট মানে কি যে মার্কেটে তো শেয়ারের যে দর সেটা কি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেখানে মূল্য, তো সেটারই বলা হচ্ছে কি বুল মার্কেট, অর্থাৎ হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা। তো বুল মার্কেট ইজ এ টার্ম ডেনোটিং এ পিরিয়ড অফ প্রাইস ইনক্রিজেস হোয়াইল এ বেয়ার মার্কেট ডেনোটস এ প্রাইস অফ ডিক্লাইন, অর্থাৎ কি বেয়ার নির্দেশ করে, অর্থাৎ কি ভাল্লুক নির্দেশ করতে স্লো, এটার বিপরীত। আর বুল মার্কেট মানে কি যেগুলা কি ইনক্রিজ বোঝাচ্ছে। তো দেখি এটা কেমনে, দেয়ার ইজ এ হায়ার চান্স দ্যাট থিংস উইল টেক দ্য পজিটিভ টার্ন প্রোভাইডিং দ্য বেনিফিট অফ দ্য ইনভেস্টার্স। তো এটা হচ্ছে কি বুল মার্কেট। তো দেখেন ঊর্ধ্বগতি বোঝাচ্ছে, যেটা শেয়ারের যে মানে দাম প্রাইস সেটার ঊর্ধ্বগতি বোঝাবে। আর এটা দেখেন বেয়ার মার্কেট, এখানে দেখেন পতন বোঝাচ্ছে। তো পতনশীল বাজার ওইটা কি ছিল, ঊর্ধ্বমুখী বাজার বা তেজি বাজার, আর এটা ছিল কি পতনশীল বাজার। তো ভাল্লুক যেমন সোলো, তো এরাও কি পতনশীল। এই বুল মার্কেট ইজ এ টার্ম, তো ওইটা সেম টাইম ইউজ করছি এখানে। আর বেয়ার মার্কেট বলতে বোঝাইছি কি এ পিরিয়ড অফ ডিক্লাইন্স, অর্থাৎ কি একটা ডিক্লাইন নির্দেশ করে। তো দেখেন ডে ড্রিম, ডে ড্রিম বলতে কি দিবা স্বপ্ন। তো টু স্পেন্ড টাইম থিঙ্কিং প্লিজেন্ট থটস, অর্থাৎ আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে হয়তো আপনি ভাবতেছেন। অ্যাবাউট সামথিং ইউ উড প্রিফার টু বি ডুইং অর সামথিং ইউ উড লাইক টু অ্যাচিভ ইন দ্য ফিউচার, অর্থাৎ কি যেটা আপনার বাস্তবে নাই কিন্তু আপনি পছন্দ করেন অথবা কি
ফিউচারে করবেন সেটা নিয়ে ভাবতেছেন। এই দেখেন একটা ভাবুক চেহারা, আর এই যে একটা বাচ্চা দেখেন ভাবতেছে কাল্পনিক জগতে হারায় গেছে। মানে ও পছন্দ করে কি এরকম কাল্পনিক জগৎ, ওই যে দেখেন ঘোরা যাচ্ছে আর কি, আলোকিত একটা পরিবেশ, মানে কি কাল্পনিক জগতে হারায় গেছে সেটা বোঝাচ্ছে আর কি। তো এখন দেখি ফ্রম ক্র্যাডল টু গ্রেভ, অর্থাৎ কি দোলনা থেকে কবর পর্যন্ত, অর্থাৎ কি ছোটকাল থেকে একেবারে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, বৃদ্ধকাল। টু স্পেন্ড টাইম থিঙ্কিং প্লিজেন্ট থটস অ্যাবাউট সামথিং ইউ উড প্রিফার টু বি ডুইং অর সামথিং ইউ উড লাইক টু অ্যাচিভ ইন দ্য ফিউচার। তো এইটারে বলবে ফ্রম ক্র্যাডল টু গ্রেভ। তো ডেড লেটার মানে কি অকার্যকর, অর্থাৎ যেটা কার্যকারিতা নেই, অর্থাৎ কি এনফোর্সেবিলিটি বা অ্যাক্টিভনেস একেবারেই নাই। তো এ লেটার দ্যাট ক্যান নট বি ডেলিভার্ড অর রিটার্ন বাই দি পোস্ট অফিস বিকজ অফ অ্যান ইনকারেক্ট অ্যাড্রেস। তো এইটা কিন্তু হ্যাঁ, আর এ ল আর এগ্রিমেন্ট দেখেন ব্যবহার হয় কিন্তু আমাদের এই 2 নম্বরটা। ডেড লেটার বলতে কিন্তু আমরা অকার্যকর বোঝাই, আর এটা কি আইনের ক্ষেত্রে আইন বা চুক্তি বা ঐক্যমত্য, এগ্রিমেন্ট মানে কি ঐক্যমত্য। তো এ ল আর এগ্রিমেন্ট দ্যাট হ্যাজ লস্ট ইট ফোর্স অর অথরিটি ইউজুয়ালি সিঙ্গুলার, আর এ ডেড লেটার ক্যান নট বি ডেলিভার্ড। তো এইটা কি স্বাভাবিক অর্থেও ব্যবহার হয়, সেটা কি যেখানে মনে করেন কি অ্যাড্রেস ভুলের কারণে যে লেটারটা আপনার পৌঁছায়নি জায়গা মতো, সেটারও কি আমরা ডেড লেটার হিসাবে উল্লেখ করি অনেক সময়। তো রান শর্ট, তো এটা আমি চিত্রের মাধ্যমে বোঝাতে পারলাম না যে ফুরিয়ে যাওয়া, তো আমি এখানে এটা ভালোভাবে যে অনলাইন ডিকশনারি যেমনটা বলে তো সেটা দিচ্ছি এখানে। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ শর্টেজ অফ সামথিং। টু রান শর্ট মিনস টু ডিন্ডেল আর টু বি নেয়ারলি ইউজড, স্পেন্ট অর কনজিউমড। অর্থাৎ I know time was running short for us to find solution. তো দেখেন এখানে আমি বলতেছি অন রেজার্স এডস, অর্থাৎ কি সংকটাপন্ন। অর্থাৎ দেখেন এই যে এখানে খুরের একটা ফটো দিয়েছি আমি, মানে যারা চুল কাটে তারা এটা ব্যবহার করে। তো সংকটাপন্ন এর যে কোনায় থাকলে সেটা সংকটাপন্ন বা কি আর শঙ্কা থাকবে, অর্থাৎ বিপদের একটা সম্ভাবনা আছে। তো আমরা এভাবে মনে রাখতে পারি অ্যাকচুয়ালি তো যদি আমরা খুরের এখানে লাগে হাত, তো হাত কি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো অনস এ রেজার এডস অর্থাৎ কি সংকটাপন্ন। ইন এ ভেরি আনসার্টেইন অ্যান্ড ডেঞ্জারাস সিচুয়েশন অ্যালিগেশন অফ ফ্রড হ্যাভ পুট দ্য পলিটিশিয়ানস ক্যারিয়ার অন এ রেজার সেট, অর্থাৎ কি অভিযোগগুলো পলিটিশিয়ানের ক্যারিয়ারকে কি সংকটাপন্ন করে দিয়েছে। তো দেখি আর্কেলিস হিল মানে কি সামওয়ানস আর্কেলিস হিল ইজ দ্য উইকেস্ট পয়েন্ট in their character or nature where it is easiest for other people to attack or criticize them। অর্থাৎ কি একজনের একটা উইক পয়েন্ট, আমরা যেমন গেমে কি খেলতাম না আগে, যে হয়তো কোনো একটা যে দৈত্য দানব বা তাদের কি একটা উইক পয়েন্ট থাকতো বা কোনো একটা যন্ত্রপাতি, ঠিক তেমন আর্কেলিস হিলটা তো আমরা জানি যে ওর পা, এই যে ওর যে পায়ের এইখানে এইখানে মারলেই ও মারা পড়তো, তো ওইটাই কি ওর দুর্বলতা ছিল। এই যে মিথের যে কাহিনীটা আমরা তো সবাই পড়ছি এটা। তো এ ফিশ আউট অফ ওয়াটার অর্থাৎ কি অস্বস্তিকর অবস্থা, এটা আমরা কেমনে মনে রাখবো? যদি একটা মাছকে বাইরে আপনি ছেড়ে রাখেন তাহলে কি ওটা মাছের জন্য কি অস্বস্তিকর একটা অবস্থার সৃষ্টি হবে না? তো ওইটাই হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার। তো দেখি এ পার্সন ইন এ কমপ্লিটলি আনসুইটেবল এনভায়রনমেন্ট, অর্থাৎ অনুপযুক্ত পরিবেশ অর সিচুয়েশন। দেখেন আপস অ্যান্ড ডাউন অর্থাৎ কি জীবনের যে উত্থান পতন সেটারই বোঝাচ্ছে। অর্থাৎ দেখেন এখানে কি কোনো একটা কিছু হয়তো অ্যাচিভ করছে তাই, বা গ্রাজুয়েশনের জন্য যে মানে হ্যাটটা থাকে তো সেটা দেখাচ্ছে এখানে। আবার এখানে দেখেন দেখাচ্ছে অসুস্থ, অর্থাৎ এটা হচ্ছে তার লাইফের অ্যাচিভমেন্ট, আর এটা কি লাইফের একটা পরাজয়, অসুস্থতার কাছে হার মানছে। অর্থাৎ কি এটা আপস আর এটা ডাউন। আবার দেখেন উপরে সিঁড়ি বেয়ে নামছে আবার ওঠে একটা নামে, তো এইগুলা কি লাইফের আপস অ্যান্ড ডাউন হিসাবে আমরা মনে রাখতে পারি। তো এই জন্য চিত্রটা দিয়েছি এই কথাটা বোঝার সুবিধার্থে। ইফ সামওয়ান অর সামথিং এক্সপিরিয়েন্স আপস অ্যান্ড ডাউন, এ মিক্সচার অফ টাইম অ্যান্ড এ ব্যাড থিংস হ্যাপেন টু হিম, হির, হার অর ইট। তো অনেক সময় দ্রুত বলতে যে একটু স্পেলিং মানে উচ্চারণ প্রোনাউন্সিয়েশন একটু প্রবলেম হচ্ছে, যাই হোক। আউট অফ কোশ্চেন অর্থাৎ কি বেমানান। তো টু বি অ্যান ইভেন্ট দ্যাট ক্যান নট পসিবলি হ্যাপেন, অর্থাৎ কি ইভেন্ট দ্যাট ক্যান নট পসিবলি হ্যাপেন মানে যেটা ঘটার সম্ভাবনা নেই। তো আউট অফ কোশ্চেন অর্থাৎ কি সিলেবাসের বাইরে এরকম একটা বুঝাইতে চাচ্ছে, মানে যেটা বেমানান। তো এ ট্রিপ টু নিউজিল্যান্ড ইজ আউট অফ দ্য কোশ্চেন দিস ইয়ার, অর্থাৎ কি এটা সম্ভব না। অর্থাৎ বেমানান বলতে যে আপনার মানে
গায়ে একটা কি জ্যাকেট ফিট হচ্ছে না এমন বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে টু বি অ্যান ইভেন্ট দ্যাট ক্যান্ট পসিবলি হ্যাপেন। তো এটার জন্য কি আমাদের ইংরেজিটা কিন্তু খুব ভালোভাবে দেখে রাখতে হবে সবসময়। তো অ্যাট দ্য 11th আওয়ার, দেখেন শেষ মুহূর্তে, কারণ কি 12টা বাজলে সব কিছু শেষ। তো 11th আওয়ার মানে কি একেবারে কি শেষ মুহূর্তের কাছাকাছি। তো 11th আওয়ার বলতে বোঝাচ্ছে এটা দেখেন 12টার চিহ্ন, তো 12টার কাছাকাছি, তো এটা কি শেষ মুহূর্ত। তো ইফ সামওয়ান ডাজ সামথিং অ্যাট দ্য 11th আওয়ার দে ডু ইট অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট। আর আমি যে মিনিংগুলো নিয়েছি এইটা হচ্ছে কি 3টা ডিকশনারি থেকে আমি নিছি অনলাইন। সেটা হচ্ছে যে কলিন্স ইংলিশ ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি আর অক্সফোর্ডের অ্যাডভান্স ডিকশনারি। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। আর এইগুলা কি একটু চিত্র দিয়ে অল টাইম একটু কি চিত্র দিয়ে প্র্যাকটিসে রাখার চেষ্টা করবেন, তাইলে ইজিলি বুঝতে পারবেন। তো এখানে তো সবগুলো আমি দিতে পারিনি ফ্রেজ, তো আরও এরকম ফ্রেজ আছে, সেগুলো আপনারা আপনাদের মতো করে মনে রাখার চেষ্টা করবেন।